আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী। অত্যন্ত গভীর এবং গুরুত্বপূর্ণ একটা আলোচনা আজকে করতে বসেছি দর্শক মন্ডলী। রাশিয়ার ফাঁদে কি পা দিল ইরান, আমেরিকা, ইসরায়েল সহ আপনার মধ্যপ্রাচ্য। দর্শক মন্ডলী, আমার কাজ হচ্ছে দুয়ে দুয়ে চার মিলানো, উত্তর দিবেন আপনারা। আমি পুরো ইতিহাস থেকে সোভিয়েত ইউনিয়ন থেকে টেনে নিয়ে কিছু ঘটনার উল্লেখপূর্বক আজকের প্রেক্ষাপটে রাশিয়ার অবস্থান এবং রাশিয়ার এই যুদ্ধ থেকে বেনিফিটেড সুবিধা পাওয়ার বিষয়গুলো তুলে ধরবো দর্শক মন্ডলী। তাহলে হয়তো আপনাদের একটু বুঝতে সুবিধা হবে দর্শক মন্ডলী। স্যাংশন, অবরোধ, এই দুটা জিনিস দ্বারা জর্জরিত কিন্তু রাশিয়া, নট অনলি রাশিয়া এবং ইরান সহ। মূলত স্যাংশন এবং এই অবরোধ থেকে মুক্তিটাই হচ্ছে এই যুদ্ধের মূল কথা। ইরান যে যুদ্ধ করতেছে সেই যুদ্ধের মূল উদ্দেশ্য কিন্তু এই স্যাংশন এবং অবরোধ থেকে মুক্তি পাওয়া। ইরান যে তিনটা শর্ত দিয়েছে সেই শর্তের 2 নম্বর শর্তটা হচ্ছে এটা। 2 নম্বর শর্তের মধ্যে আছে মূল জিনিসটাই হচ্ছে এটা। এই স্যাংশন এবং আপনার অবরোধ এই জিনিসটাকে আলোচনায় নিয়ে এসে আমি একটু জিনিসটা খুঁজে দেখার চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত, সঙ্গে থেকে তারপরে আপনার মতামত আপনি জানাবেন দর্শক মণ্ডলী। সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা আপনার স্নায়ু যুদ্ধকালীন টাইমে, যারা আমার বয়সে আছেন, আমাদের চাইতে সিনিয়র আছেন, তারা খুব ভালো দেখেছেন, জানবেন। সোভিয়েত ইউনিয়ন থেকে পাশ করে আসা, ডিগ্রি নিয়ে আসা কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার কিন্তু আমাদের দেশে আপনার সরকারি চাকরি করতে পারতো না। তার সার্টিফিকেটকে মূল্যায়িত করা হতো না, মূল্য দেওয়া হতো না। কেন? আমাদের দেশ আমেরিকান ব্লকের ছিল, আমেরিকান আধিপত্যের আন্ডারে ছিল বিধায় আমেরিকান আধিপত্যের আন্ডারে কোনো দেশ সোভিয়েত ইউনিয়নের কোনো সার্টিফিকেটকে মূল্য দিতে পারবে না। সে যত বড় ডিগ্রিধারী হোক না কেন, সে যত শিক্ষিত হোক না কেন, যত বড় বিজ্ঞানী হোক না কেন, তাকে স্বীকৃতি দেওয়া যাবে না। এটা কিন্তু আমাদের ওই টাইমে আমরা দেখেছি। ঠিক আছে। সোভিয়েত ইউনিয়নের উপর সবচেয়ে বড় স্যাংশনটা আসে হচ্ছে যখন সোভিয়েত ইউনিয়ন 1979 সালে যখন আপনার আফগানিস্তান আক্রমণ করে বসে। আফগানিস্তান আক্রমণ করার বসে সোভিয়েত ইউনিয়নের উপর একটা বড় ধরনের স্যাংশন আসে, খাদ্য স্যাংশন। এ যাবৎকালে এটা ছিল না। সার্টিফিকেট সোভিয়েত ইউনিয়ন বলয়ের কোনো দেশ, সোভিয়েত ইউনিয়ন এক কথায় কোনো দেশ থেকে খাদ্য কিনতেও পারবে না, খাদ্য বেচতেও পারবে না। যারা আমেরিকান বলয়ের যে দেশগুলো সোভিয়েত ইউনিয়নের কাছে খাদ্য সরবরাহ করবে, খাদ্য বিক্রি করবে, তারা আমেরিকার কাছ থেকে স্যাংশনের শিকার হবে, আমেরিকার কাছ থেকে পানিশমেন্ট পাবে। কাজেই এইটার কারণে সোভিয়েত ইউনিয়ন একটা বিপদে পড়ে যায়। কারণ খাদ্যে কিন্তু কেউই একদমই আমরা স্বয়ংসম্পূর্ণ না, সকলকে সকলের উপর নির্ভর করতে হয়। তো যাই হোক, সেই প্রেক্ষিতে সোভিয়েত ইউনিয়ন যে ভূ রাজনৈতিক গেমটা খেলে সেটা হচ্ছে ল্যাটিন আমেরিকা, যেটা দক্ষিণ আমেরিকা যেটা বলি, ওই মহাদেশের দেশগুলোর সাথে আমেরিকার সম্পর্কটাকে খারাপ করে দেয়। সে ভিতর থেকে বিভিন্ন গেম খেলে এই ব্রাজিল, আর্জেন্টিনা এদের সাথে, আপনার প্যারাগুয়ে এদের সাথে আপনার আমেরিকার সম্পর্কটা খুব বাজে অবস্থায় চলে যায়। এবং বাজে অবস্থায় যাওয়া মানে কি, তখন সোভিয়েত ইউনিয়নের সাথে তাদের সম্পর্কটা ডেভেলপ হয়, ভালো হয়। তখন সোভিয়েত ইউনিয়ন ওই ইকুইপমেন্টগুলো, ওই জিনিসগুলো, কৃষি পণ্যগুলো বা ওই খাদ্য শস্যগুলো তখন এই ব্রাজিল থেকে আমদানি করে এবং আর্জেন্টিনা থেকে আমদানি করে। তারা ব্রাজিল, আর্জেন্টিনা আমেরিকার বলয় থেকে আলাদা হয়ে যায়, স্যাংশনের শিকার হয়, কিন্তু তারা সোভিয়েত ব্লকে ঢুকে যায়। এই হচ্ছে অবস্থা। এবং এইভাবে সোভিয়েত ইউনিয়ন তার খাদ্য সমস্যা কাটিয়ে উঠতে সমর্থ হয়, কিন্তু লস হয় ব্রাজিল, আর্জেন্টিনা এবং দক্ষিণ আমেরিকার। তারা মোটামুটিভাবে আমেরিকান বলয়ের সাথে তাদের সমস্ত ধরনের ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ হয়ে যায়, তারা অর্থনৈতিক ক্ষতির শিকার হয়। দর্শক মণ্ডলী বুঝলেন। এবং এটার পিছনে নাটাই নাচ থেকে সোভিয়েত ইউনিয়ন, বর্তমান আজকে রাশিয়া। বলে রাখলাম একটা ঘটনা। আসেন এইবার, সোভিয়েত ইউনিয়ন ভেঙে দেয় কি আমেরিকা, গর্বাচেপকে কাজে লাগিয়ে। আচ্ছা, সেটা অন্য ইতিহাস, সেই ইতিহাস আরেকদিন বলবো। যাই হোক, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে যে রাশিয়া উৎপন্ন হয়, সেই রাশিয়া একটা স্বাভাবিক দেশের মতো, তার তেমন কোনো পাওয়ার ছিল না প্রথম দিকে, কাজে সেটা নিয়ে তেমন কোনো কথা হয়নি। কিন্তু এই রাশিয়ার ক্ষমতায় যখন পুতিন আসলেন, তারপর থেকে রাশিয়া যখন ঘুরে দাঁড়ানো শুরু হলো, তখন থেকে রাশিয়ার উপর আবার শুরু হলো আমেরিকার খবরদারি, আমেরিকার অবরোধ, স্যাংশন। ঠিক আছে। এই বিষয়টা আপনার শুরু হয় হচ্ছে 2014 সালে। 2014 সালে রাশিয়া প্রথম যখন আবার শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে, ক্রিমিয়া দখল করে নেয়। এই ইউক্রেনের সাথে আর একটা দ্বীপ রাষ্ট্র ছিল ইউক্রেনের সাথেই সেটা যুক্ত ছিল, ক্রিমিয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। পরে এই 2014 সালে রাশিয়া এটা দখল করে নিয়ে নেয়। এই ক্রিমিয়া দখলের পরে ওবামা প্রশাসন তারপর প্রথম আবার রাশিয়ার উপর স্যাংশন দেওয়া শুরু করে। এই সময় স্যাংশনগুলো ছিল ব্যক্তির উপরে, যারা এই কর্মকাণ্ডে আপনার নেতৃত্ব দিয়েছে,
রাশিয়ার পক্ষ থেকে তাদের উপরে স্যাংশন দেওয়া শুরু করে। এখান থেকে শুরু হয়। 2016 সালে এসে রাশিয়া তখন আমেরিকার রাজনীতিতে হস্তক্ষেপ করে। এখানেই দর্শক মণ্ডলী, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেখানে রাশিয়া আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপ করে রাশিয়া। এটা সকলেই জানে আমরা। এই যে হিলারি ক্লিন্টন পরাজিত হয় এবং ট্রাম্পই তো নির্বাচিত হয় ওইবার, ঠিক আছে। যাই হোক, হিলারি ক্লিন্টনকে পরাজিত করা এটা হচ্ছে অন্যতম একটা রাশিয়ার সাকসেসফুল গেম ছিল। এবং এটা রাশিয়া কিভাবে করেছিল দর্শক মণ্ডলী? রাশিয়া আমেরিকার অভ্যন্তরে প্রভাব তৈরি করেছে কিভাবে? প্রভাব তৈরি করতে গেলে তো আমেরিকার অভ্যন্তরে তার লোক লাগবে। রাশিয়া এবং আমেরিকা দুই দেশের মধ্যেই তাদের নিজেদের লোকের পরিমাণ খুব কম। যেগুলো আছে তারা স্পাই হিসেবে কাজ করে। শুধু স্পাই দিয়ে এত বড় গেম খেলা যায় না যে আমি আপনার মনে করেন পুরা নির্বাচন ব্যবস্থার উপরে, নির্বাচনের ফলাফলের উপরে আমি হস্তক্ষেপ করব, শুধু স্পাই দিয়ে হয় না। এটার জন্য দরকার পড়ে অভ্যন্তরীণ যারা রাজনীতিকে পরিচালিত করে সেই রুট লেভেলে হস্তক্ষেপ করা, রুট লেভেলে লোকদের কাজে লাগানো। এখানেই দর্শক মণ্ডলী, এখানেই রাশিয়া কাজে লাগিয়েছিল এই বর্তমান ইসরায়েলকে। আপনাদের আগে বলে রাখি, রাশিয়ার অভ্যন্তরে প্রচুর পরিমাণে ইহুদি বসবাস করে, রাশিয়ান বংশোদ্ভূত ইহুদি বলা হয়। আবার সেই ইহুদিরা কিন্তু দ্বৈত নাগরিক। তারা ইসরায়েলেরও নাগরিক, আবার যে দেশে বাস করে ওই দেশেরও নাগরিক, ঠিক আছে। তো ওই ইহুদিগুলাই কিন্তু আবার ইসরায়েলেও বাস করে, ইসরায়েলেরও নাগরিক। বলা হয়ে থাকে ইহুদির পরিমাণ রাশিয়ার অভ্যন্তরে এত পরিমাণ যে এই বর্তমান ইসরায়েলের সংসদের 25 থেকে 30% সাংসদ ওই রাশিয়ান বংশোদ্ভূত। তাহলে বোঝেন। এবং প্রায় 25 থেকে 30% এই বর্তমান ইসরায়েলের জনগণের 25 থেকে 30% রাশিয়ান বংশোদ্ভূত ইহুদি। এখানেই খেলাটা। এই ইহুদিদের যে আপনার প্রভাবটা আমেরিকার উপরে আছে, ওই ইহুদির বলয়টা, যে বলয়টা আমেরিকার রাজনীতিতে প্রভাব তৈরি করে। আমেরিকার দুই পক্ষই খেলে। আমেরিকার দুইটা রাজনৈতিক দলকেই নির্বাচনের সময় টাকা দিয়ে ভরিয়ে দেয়। যে যেতে সেই তার হয়ে কাজ করতে বাধ্য হয়। যেমন এখন ডোনাল্ড ট্রাম্প এখন ইসরায়েলের হয়ে কাজ করতে বাধ্য হচ্ছে। আপনারা সকলেই জানেন এই যুদ্ধটা ডোনাল্ড ট্রাম্প নিজের থেকে আসে নাই, তাকে আপনার নিয়ে আসা হয়েছে। সে ইসরায়েলের হয়ে কাজ করতেছে, নেতানিয়াহুর হয়ে কাজ করতেছে। কেন এইবারও সে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে ওই ইহুদি বলয় দ্বারাই নির্বাচিত হয়েছে, তাদের টাকা দিয়ে নির্বাচিত হয়েছে, তাদের সাথে তার নাকে খত দেওয়া আছে, তাদের হয়ে কাজ করতে হবে। ঠিক ওই নির্বাচনেও রাশিয়ান ব্লক যেন এই হিলারি ক্লিন্টন যেন পরাজিত হয় এবং ডোনাল্ড ট্রাম্প উনি যেন জিতে আসে, যে কোনো ভাবে হোক না কেন, সেই জন্য এই ইহুদি বলয়কে ম্যানেজ করেছিল। সেই ম্যানেজের ফলাফল হিসাবে কম ভোট পেয়েও ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয় প্রেসিডেন্ট হিসাবে, বেশি ভোট পেয়েও হিলারি ক্লিন্টন ফেল করে যায়, প্রেসিডেন্ট হতে পারে না। দর্শক মণ্ডলী, এইটার পরে আপনার মনে করেন যে আমেরিকানরা আরো রাশিয়ান বিদ্বেষী হয়ে ওঠে এবং এরপরে রাশিয়ার উপরে বেশ কিছু স্যাংশন আবার নতুন করে নির্ধারিত হয়, চলে আসে। দর্শক মণ্ডলী, এরপরে শুরু হয় 2022 সালের আপনার 24শে ফেব্রুয়ারি ইউক্রেন অ্যাটাক। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে রাশিয়ার জন্য ছিল সবচাইতে ভয়ঙ্কর একটা স্যাংশন পাওয়ার উপলক্ষ আর কি। এর আগ পর্যন্ত রাশিয়া স্যাংশন পাওয়া দ্বিতীয় দেশ ছিল, মানে সর্বোচ্চ স্যাংশন পাওয়া ইরান ছিল সবচেয়ে বেশি স্যাংশন পাওয়া দেশ। আর এই ইউক্রেন আক্রমণের পরে রাশিয়া হয়ে যায় 1 নম্বর স্যাংশন খাওয়া দেশ, আর ইরান হয়ে যায় তখন 2 নম্বর। মানে এই পরিমাণ স্যাংশন তখন এই ইউক্রেন আক্রমণকে কেন্দ্র করে রাশিয়ার উপর দেওয়া। তেল গ্যাস থেকে শুরু করে সবকিছু বিক্রি বাটা, ডলার থেকে আপনার মানে সুইফট সিস্টেম থেকে বের করে দেওয়া, মানে সোজা কথা ব্যবসা বাণিজ্য সবকিছু। এমন কোনো জায়গা নাই, এমন কোনো জিনিস নাই, এমন কোনো জায়গা নাই যেখানে রাশিয়াকে স্যাংশন দেওয়া হয়নি। দর্শক মণ্ডলী, এই স্যাংশন থেকে যেমন মুক্তি পেতে চায় রাশিয়া, তেমনি মুক্তি পেতে চায় ইরান। ইরানেরও ইতিহাস এইরকমই। যুগ যুগ ধরে ইরান আপনার মনে করেন আমেরিকান স্যাংশন দিয়ে অবরুদ্ধ, তাদের জনজীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে। এই স্যাংশন থেকে বের হয়ে আসার জন্যই দরকার ছিল এই যুদ্ধটা। এই যুদ্ধের পিছনে এখন দেখেন যুদ্ধের রেজাল্টটা কোন দিকে যাচ্ছে। এই যুদ্ধের ফলে আজকে মুক্ত হতে চলেছে রাশিয়ার উপর স্যাংশন। আর অলরেডি ইরান শর্ত দিয়ে ফেলেছে তাকে, 3টা শর্ত দিয়েছে, শেষ পর্যন্ত সম্ভবত ইরানের এই শর্তে রাজি হতে হবে এবং এটার একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে। দর্শক মণ্ডলী, এই সর্বশেষ লুকায়িত অবস্থায় থেকে নেতানিয়াহু যে সামনে এসে যে বক্তব্য দিলেন, তার মধ্যে কিন্তু একটা কথা আছে, একটা ডায়লগ আছে। ওই ডায়লগ কিছু ঘটনা থেকে বুঝে নিতে হয়, দর্শক কিছু কথা থেকে বুঝে নিতে হয়। নেতানিয়াহু কিন্তু বলেছিলেন যে আমাদেরকে যদি ইরানের সাথে চুক্তিতে যেতেও হয়, তারপরেও আমরা লেবাননকে সেই চুক্তির অন্তর্ভুক্ত করব না। দেখেন, বোঝেন, আমাদের যদি এই চুক্তির কথাটা কোথা থেকে আসলো? তার আগে এই চুক্তি তো মানে ইরানের শর্ত মানিত চুক্তি। হ্যাঁ,
এইরকম আমি যুদ্ধ শেষ করতে পারি বা আমি যুদ্ধবিরতি মানতে পারি, কিন্তু এই 3টা শর্তে চুক্তি হতে হবে, ঠিক আছে? তাহলে সেই চুক্তি নিয়ে কিন্তু ইসরায়েল অলরেডি চিন্তা ভাবনা করতেছে, তারা কোণঠাসা অবস্থায় আছে যুদ্ধের মধ্যে, তাদের চুক্তি করে হলেও যুদ্ধ থেকে বের হয়ে আসতে হবে। সে কিন্তু বলে ফেলছে যে এই 3টা চুক্তির মধ্যে আবার লেবাননের কথা আছে, ফিলিস্তিনের কথা আছে। তারা বলে দিল যে আমরা চুক্তি করতে পারি, কিন্তু কথা হচ্ছে সেখানে ফিলিস্তিন লেবাননের বিষয় থাকবে না। তার মানে কি অন্যান্যগুলো মেনে নিবে? অন্যান্যগুলো কোনগুলো? তাকে স্বাভাবিক দেশ হিসাবে জীবনযাপন করতে দিবে, কাজ করতে দিবে, ব্যবসা করতে দিবে, তারপর স্যাংশন তুলে নিতে হবে। দেখেন এই যুদ্ধের ইফেক্ট, ঠিক আছে? আর রাশিয়া থেকে অলরেডি আপনারা জানেন সবচেয়ে বড় স্যাংশন যেটা তেলের স্যাংশন তুলে নেওয়া হয়েছে। দর্শক, তেলের স্যাংশনটা রাশিয়ার উপর থেকে তুলে নেওয়া হয়েছে, এখন বাকিগুলো তুলে নেওয়া হচ্ছে, প্রসেস করা হচ্ছে। আমেরিকা এখন রাশিয়া যেটা করবে, এই যুদ্ধ বন্ধ করাইতে হলে আমেরিকা যদি সম্মান নিয়ে এখান থেকে বের হয়ে আসতে চায়, রাশিয়ার হস্তক্ষেপ ছাড়া এটা কোনোদিনও সম্ভব না। একমাত্র রাশিয়াই প্রেশার করে ইরানকে এই যুদ্ধ থামিয়ে দিতে পারে, আদারওয়াইজ ইরান এই যুদ্ধ থামাবে না। কারণ রাশিয়া চীন এর উপরে ইরান নির্ভরশীল সব দিক থেকেই, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে, ইকুইপমেন্ট থেকে শুরু করে, এভরিথিং থেকে শুরু করে। এখন কথা হচ্ছে যে রাশিয়া এখন খেলতেছে, এই যে আপনার বসে ছিপ ফেলায় যেরকম আধার দিয়ে মাছকে টোকায় না সেরকম টোকাচ্ছে। এখন অলরেডি মাছ একটা টোকা দিয়েছে, সেই টোকাটা কোনটা? ঠিক আছে, আমি তোমার উপর থেকে তেলের স্যাংশন তুলে নিলাম। এটা এইবার রাশিয়া ছোট কোনো মাছ ধরবে না, বড় মাছটা ধরবে। দর্শক মন্ডলী, সেই মাছটার নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। যে মাছটার মাথায় ঘিলু কম, মাছ বড়, মাথা অনেক বড়, কিন্তু ঘিলুটা কম, সেই মাছটাকে ধরার চেষ্টা করতেছে। অলরেডি সে টোকা দিয়েছে। সেই টোকার মিনিংটা, সেই টোকার মানেটা হচ্ছে ঠিক আছে, তোমার উপর থেকে তেলের স্যাংশন তুলে নিলাম। বিশেষ যে কোনো দেশ তার কাছ থেকে তেল কিনতে পারবে, ইউরোপও তার কাছ থেকে তেল কিনতে পারবে, সবাই তার কাছ থেকে তেল গ্যাস কিনতে পারবে। এখন আসলো বাকি, না আমি এতে না, এটাতে হবে না, মানে এটাতেই যুদ্ধ বন্ধ হবে। আমি তো বললাম, আমি তো ইরানকে বললাম, তোমার সামনেই তো বললাম ফোন করে, তারপরের দিনে বললাম না, দেখলাম না আমি ইরানকে বললাম। ইরান সেই রাতেই তোমার ইসরায়েলের উপরে এমন ধাতানি দিল, যেটা হচ্ছে গত 15 দিনেও সেই ধাতানি দেয় নাই, সেরকম ধাতানি দিল। আমার কথা শুনতেছে না, কিন্তু আমেরিকা ঠিকই জানে যে নাটাই রাশিয়ারই হাতে, নাটাই চীনের হাতে, ওরা চাপ দিলে বন্ধ হয়ে যাবে। কাজেই এটা বোঝে, কথার মিনিং আমেরিকা বোঝে। আমেরিকা আরো সুতা ঢিল দেবে, ঠিক আছে তোমার উপর অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নিলাম। এরকম করে একটা পর্যায়ে এসে দর্শক মন্ডলী এই যুদ্ধ বন্ধ হবে, এরাও যুদ্ধ থেকে বের হয়ে আসবে, ইরানের উপর থেকেও স্যাংশন তুলে নেওয়া হবে। ইরানেরও 3টা শর্তের মধ্যে না হলে অন্তত 2-3টা শর্ত মানতে হবে, 2টা শর্ত তো মানতেই হবে, ঠিক আছে? ক্ষতিপূরণটা না দিল, কিন্তু বাকি 2টা শর্ত মানতেই হবে, ঠিক আছে? সেখান থেকে হরমুজ প্রণালীও স্বাভাবিকরণ হবে। এবং সবচাইতে বড় কথা, মধ্যপ্রাচ্যে ইরানের কর্তৃত্ব মোটামুটি ভাবে, নিরঙ্কুশ না হলে মোটামুটি ভাবে সে আবার কর্তৃত্ব ফিরে পাবে। ইসরায়েলকেও রাশিয়া কখনোই ধ্বংস হতে দেবে না, এটা আপনি শিওর থাকেন। কারণ তাহলে না রাশিয়া নিজেই ধ্বংস হয়ে যাবে। কারণ হচ্ছে কি, রাশিয়ার মধ্যে বিজ্ঞানী, এই যে অস্ত্র উৎপাদক দেশগুলো, অস্ত্র উৎপাদক কারখানাগুলো, এগুলো সবই ওই রাশিয়ান বংশোদ্ভূত ইহুদিদের হাতে। আমেরিকার ইহুদিরা যেরকম আমেরিকার অর্থনীতি নিয়ন্ত্রণ করে, রাশিয়ার ইহুদিরা রাশিয়ার অর্থনীতি নিয়ন্ত্রণ করে। 2টা দেশই আছে ভাই চিপার মধ্যে, কাজে সে পারবে না। কাজে এখানে ইসরায়েলও মোটামুটি সম্মান নিয়ে টিকে থাকবে, ইরানকেও সম্মান নিয়ে বসতে দেবে। মাঝখান থেকে কি হলো, একটা ম্যাসাকার হলো, কিছু মানুষ মারা যাবে, লাভের লাভ হবে, রাশিয়ার স্যাংশন থেকে মুক্ত হয়ে আবার পরাশক্তি হিসেবে আবির্ভাব করবে আমেরিকার পাশাপাশি। আর হচ্ছে ইরানও মোটামুটি একটা সম্মানজনক ব্যবসা বাণিজ্য করার মতো একটা অবস্থায় চলে আসবে। দর্শক মন্ডলী, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। যা বললাম বিশ্বাস না হলে দেখবেন রেজাল্ট কি হয়।